আজ বিকেলে কালীঘাটে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসির 294টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন। খগেশ্বর রায় বা অসিত মজুমদাররা অনেক প্রথম দিন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন। আজকে সেই আসনে প্রার্থী বদল হয়েছে। হয়তো সেই ক্ষোভ দিকে দিকে বিভিন্ন জায়গায় শুরু হবে। যেমন আজকে মন্তেশ্বরেও সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন প্রার্থী হয়েছে তা নিয়েও ওখানে খুব আমরা দেখেছি। আমি তাই দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, এই প্রার্থী তালিকা দেখে আপনার কি বিশ্লেষণ? আমি আর নতুন করে প্রশ্ন করব না। নন্দীগ্রাম, ভবানীপুর সহ এই যে বর্তমান যে লিস্ট তৈরি করা হয়েছে, যেখানে সেলিব্রিটিদের মুখ কমিয়ে দেওয়া হয়েছে, মানে বেশি বাড়ানো হয়নি, আর পার্থ চট্টোপাধ্যায়ের মতন লোকদের বসানো যেমন হয়েছে, ঠিক জ্যোতিপ্রিয় মতন লোকদের আবার টিকিটও দেওয়া হয়েছে। আপনার বিশ্লেষণ? অনেকটা বদলে গেছে। আগে তো অনেক ক্ষেত্রে যারা রেজিমেন্টেড পার্টি এখনো হয়তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে হয়তো পার্টি তালিকা ঠিক করে, কিন্তু আমি যতদূর বুঝেছি জেনেছি যে তৃণমূলের মতো যে সমস্ত দল আছে তাদের তো 90% মানে থিঙ্ক ট্যাঙ্ক তো আসলে আইপ্যাক, মানে আইপ্যাক একটা কর্পোরেট ভাবনা থেকে তাদের বিভিন্ন কেপিআই কেয়ারের উপর দাঁড়িয়ে তারা কতগুলো প্যারামিটারকে মাথায় রেখে প্রার্থীগুলো করছে, এবং তারা যে পুরো ভুল করছে এরকম ভাবার কোনো কারণ নেই। তাদের কতগুলো কেপিআই ডেফিনেটলি আছে, সেই ইন্ডেক্স অনুযায়ী তারা প্রার্থী তালিকা ডিসাইড করছে। এবার তার থেকে আমরা অনেক রকমের রাজনৈতিক বাদানুবাদ করতে পারি, বক্তব্য আনতে পারি, কিন্তু আমি বলতে চাইছি যে এই যে একটা কর্পোরেটাইজেশন হয়েছে, এটা একটা রাজনীতির নতুন দিক, এবং সেখানে যারা নর্মাল রাজনীতিটা করেন তাদের ভূমিকা তুলনামূলক অনেক কমে গেছে, এবং এটাতে অনেকটা বেশি আইপ্যাক বা এই ধরনের যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের একটা ভূমিকা বেড়েছে, এবং তারাই আলটিমেট ডিসিশনটা নিচ্ছে। সেখানে হয়তো তৃণমূলের ক্ষেত্রে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির একটা নট থাকছে যে হ্যাঁ ঠিক আছে এটা মানা গেল বা মানছি আমরা ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল যে ডিসকাশনটা বা মূল যে ভাবনাটা, সেই ভাবনাটা কিন্তু আসছে আইপ্যাকের কাছ থেকে, এবং সেটা কতটা ভালো কতটা খারাপ সেটা সময় বলবে। এক নম্বর, আমি একটু রাজাদাকে বলবো। রাজাদা, আমরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমরা কিছু আলোচনা করতে পারি, এবং তাতে হয়তো কেউ আপনাকে একটা দলে দাগাতে পারে, আমাকে একটা দলে দাগাতে পারে, কিন্তু আমরা সবাই জানি যে আমরা চেষ্টা করি একটা নিরপেক্ষতা বজায় রাখতে, এবং চেষ্টা করি একটা বিভিন্ন সম্ভাবনার কথা বলতে। তো আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত যে আজকে যে ধরনের দুর্নীতি বা পশ্চিমবঙ্গ যা যা দেখেছে এই আফটার মানে স্বাধীনতার পর, এতটা বাজে অবস্থা পশ্চিমবঙ্গের কখনো হয়নি। সে আপনি চাকরি থেকে বলুন, আর অভয় ইস্যু বলুন, বা বিভিন্ন মানে এত বিভিন্ন রকমের দুর্নীতি, আমি সেগুলো কি আর নতুন আলোচনা করতে চাইছি না। তার ফলে সাধারণ মানুষের মধ্যে ডেফিনেটলি একটা পরিবর্তনের ভাবনা এসছে, যেটা 2011 সালে মানুষ চেয়েছিল পরিবর্তন করতে, মানুষ সেই পরিবর্তন করেছে। কিন্তু এই 2011 সালের পরিবর্তন আর এই পরিবর্তনের মধ্যে একটা কিন্তু সম্যক পার্থক্য আছে, বা সম্যক একটু ডিফারেন্ট ওটা। কারণ দেখুন, 2011 সালে একটি দলের বিরুদ্ধে সব দল একত্রিত হয়েছিল, কিন্তু এটা আমরা এখনো কিন্তু তৃণমূলের বিপক্ষে সেভাবে সমস্ত দলকে একত্রিত হতে দেখিনি। আমরা সবাই চাইছি যে একটা পরিবর্তন হোক, কারণ আর পারা যাচ্ছে না, এতটা খারাপ অবস্থায় আমরা কখনো ছিলাম না, এতটা দম বন্ধ করা অবস্থায় আমরা কখনো ছিলাম না। কিন্তু এবারে আপনি যেটা বলছেন, বা বিভিন্ন চ্যানেল যেটাকে বারবার প্রচার করছে, বা যে হাওয়াটা তুলে দেওয়া হচ্ছে যে একটা হয় তৃণমূল নয় বিজেপি, এই যে বাইনারি, এই বাইনারিটার কিন্তু আমার একটা আপত্তি আছে। কারণ আমরা যদি এই বাইনারিটা ক্রিয়েট করি, তাহলে সাধারণ মানুষের মনস্তত্ত্বে আমরা আঘাত করছি। আমাদের উচিত তাদের কাছে সমস্ত সম্ভাবনা তুলে দেওয়া। কেন আমরা বাইনারির দিকে যাব? কারণ আমরা তো শিওর নয় যে এই যে দলটা যদি আজকে উল্টেও যায়, যদি আপনি যে বাইনারি বলছেন সেই বাইনারি তো আসে, কাল যে তারা আবার সেই বিজেপিতে থাকবে, এর তো কোন রকম যুক্তি নেই। কারণ আপনি দেখেছেন 77টা সিট পেয়েছিল আগের বার, এখন কটা আছে আপনিও জানতে পারেন না, আমিও জানতে পারি না। আমি বলছি যে বিভিন্ন সম্ভাবনা আছে, আমরা পরিবর্তন চাই, পরিবর্তন মানুষকে পরিবর্তন করতে দিন। মানুষ তো আজকে, আমি যদি শ্রীলঙ্কার উদাহরণ আপনার সামনে দিই রাজাদা, আপনি তো আমার থেকে ভালো জানেন শ্রীলঙ্কায় যে জেপিপি এনপিপি ছিল তাদের 3% ভোট ছিল, কিন্তু আলটিমেটলি ইলেকশনের পর দেখা গেল তাদেরকে কেউ ধরাছোঁয়ার মধ্যে রাখেনি, তারা কিন্তু 67% ভোট নিয়ে সরকার গঠন দিত। অতএব আমাদের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বকে প্রথমেই আমরা যদি বাইনারিতে আটকে দিই, তাহলে আমরা এটাও তো হতে পারে রাজাদা, ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়লাম। একবার ভুল আমরা 2011-তে করেছি, অন্তত আমরা তো রাজনৈতিক ব্যক্তি নই, আমাদের তো সব সম্ভাবনার কথা বলতে হবে, এবং সেই সম্ভাবনা থেকে মানুষ যাদেরকে মনে করবে যে এরাই যোগ্য,
এরা রুটি রুচির কথা বলছে, এরা ধর্মের সুরসুরি দিচ্ছে না, এরা চুরি চামারি করে না, এরা কোনো ইলেকট্রাল বন্ডের সাথে যুক্ত নয়, এমন কোন দল তো থাকতে পারে যাদেরকে মানুষ বিকল্প হিসেবে নিতে পারে। আমরা তো তাদের সম্ভাবনার কথাও বলবো, আমরা সবার সম্ভাবনার কথা বলবো, সেটাই বোধহয় আমাদের বলা উচিত বলে আমার মনে হয়। আর বাকি সুপ্রিয়বাবু, আপনি যে প্রশ্নটা করলেন, যে আমি বিশ্বাস করি না কোনো ব্যক্তি মানে কোনো প্রার্থী তো হতে, মানে প্রার্থীকে দিয়ে আমার কি হবে, আমার দলটা কি করেছে, আমার আগের বার তারা যা যা কমিট করেছিল সেই কমিটমেন্টের কতটুকু ফুলফিল করেছে সেই পারফরমেন্স চার্ট দেখতে হবে। তৃণমূলের সব খারাপ বললে তো সবটা খারাপ নাও হতে পারে, তৃণমূলের পাশাপাশি আপনাকে দেখতে হবে যে সামাজিক প্রকল্পগুলো করেছে সেই ভোটগুলো তো তৃণমূলের কাছে আছে, তৃণমূলের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, মানে পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু, এটাও তো মানতে হবে। আবার পাশাপাশি যেটা আমার কেন্দ্রীয় সরকার বা বিজেপিও যেটা করার চেষ্টা করছে, বিজেপিকে আদৌ সত্যি চাইছে তৃণমূলকে সরাতে, মানে তাহলে কিন্তু বিজেপির কাছে অনেকগুলো সুযোগ ছিল, যেটা আমি বারবার বলেছি যে আজকে ধরুন ইডির হাত থেকে যখন মমতা ব্যানার্জি ফাইল নিয়ে চলে গেলেন, ইডি কি কোনো রকম স্টেপ নিতে পারতো না? বা এতগুলো যে ঘটনা হয়েছে, আজকে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গেছেন, হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে গেছেন, কিন্তু এখানে কিছু স্টেপ নেওয়া হয়নি কেন? তার মানে সত্যি কি বিজেপি চাইছে তৃণমূলকে সরিয়ে দিতে, বা মানে বা অন্য কোনো সম্পর্ক রয়েছে? মানে এই জায়গাগুলো তো মানুষকে বুঝতে দিন। আজকে ডেফিনেটলি আমার মনে হয় যে এসআইআর হওয়ার পর যে ধরনের মৃত ভোটার বাদ গেছে, বা আরো যে যারা ভোট দিতে পারবেন না, হয়তো এখন অব্দি তারা ঝুলে আছেন এডুকেশনের নামে, তো সেই যে ভোটগুলো চলে গেলে যে পার্সেন্টেজটা কমবে সেটা কিন্তু প্রায় 7-8%। এটা ডেফিনেটলি একটা সমস্ত সবাইকে বলা হচ্ছে যে যেটাতে বিজেপি একটা অ্যাডভান্টেজিয়াস জায়গা আছে, কিন্তু পাশাপাশি মানুষের মনে আমি যে প্রশ্নগুলো করলাম সেই প্রশ্নগুলো তো থেকে যাচ্ছে যে সত্যি এরা কি চাইছে, তাহলে এদেরকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট হবে না তো? তার থেকে তো অন্য কোনো দলকে ভোট দিলে ভালো, বেশ আমার এটা মনে হয়। বেশ বেশ আমি রাজেদার কাছ থেকে উত্তর নেব। রাজেদা, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, যেটা দেবাশিসদা বলার চেষ্টা করছে, যে লড়াইটা চতুর্মুখী। অবশ্যই যুযুদান দুই দল, তৃণমূল এবং বিজেপি, যাদের মধ্যে আসল লড়াই বা মূল লড়াই হবে আপনি বলছেন, কিন্তু যে বাইনারিটা হয়তো আমরা তৈরি করছি না, বা হয়তো কোনোভাবে অন্যভাবে চলে আসছে, বাম বা কংগ্রেসদের ছাড়া আর অন্য কোনো দল যদি কোথাও এক্স ফ্যাক্টর হয়ে কাজ করে, সেই অ্যাডভান্টেজটা কোন দল পেয়ে যেতে পারে? আর একটা প্রশ্ন যেটা দেবাশিস দা করলো, যে সত্যি কেন্দ্রীয় বিজেপি কি চাইছে এ রাজ্যে বদল? রাজেদা। হ্যাঁ, দেখুন, মানে দেবাশিস আমার খুব পুরনো বন্ধু, আমার অত্যন্ত স্নেহের, খুবই ভালো বক্তা। তো দেখুন, যে নির্বাচন ব্যাপারটা তো হচ্ছে যে জেতার ব্যাপার, মানে পলিটিক্যাল পার্টির কাজ হচ্ছে নির্বাচনে জেতা। 294টা মানে হচ্ছে প্রায় 147টার মতন আপনাকে 48টা ম্যাজিক ফিগার, মানে 48 ফিটটাই ম্যাজিক ফিগার রাখতে হবে, এবং সেটা যদি কেউ অ্যাটেন্ড করে ফেলে সেই ক্ষমতায় আসবে, এবং বাদ বাকি তার যারা আছে তাদের যে কি সম্পর্ক কথা, তাদের কি ব্যাপারটা অনেকটা গৌণ হয়েছে। কারণ তার মানে এই নয় যে তারা তাদের বক্তব্য রাখতে পারবে। আমরা কখনোই বলি না যে যে জিনিসটা ঘটে গেছে পশ্চিমবঙ্গের বিগত নির্বাচনে, আমরা দেখেছি যে কংগ্রেস বাম এরা সবাই একেবারে নিশ্চিন্ন, একেবারে শূন্য শূন্য কোনোদিন আমরা ভাবিনি, তো ঘটে গেছে। তো মানুষ একটা পোলারাইজড পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যেভাবে ঢুকে পড়েছে, তাতে মনে হয়েছে যে মানুষ আর অন্য যারা রয়েছে তারা তাদের জায়গাটা করে নিতে পারে, তাদের বক্তব্য নিশ্চয়ই আছে, সেগুলো মানুষ জানতে পারছে, কিন্তু তা সত্ত্বেও মনে করছে যে এদের খুব একটা জোর দেওয়ার দরকার নেই। যাই হোক, সেটা তো মানুষই সিদ্ধান্ত করে। আমরা যদি বলি বামফ্রন্টের দিকে এগিয়ে এসো, তারা অনেক বেশি সত্যি কথা, তাহলে কি আমরা পাল্টাতে পারবো? মানুষই তার সিদ্ধান্ত করে, এবং আজকে আমরা এই জায়গায় এসেছি মানুষের চিন্তা ভাবনা ঝোঁক যেদিকে গেছে বলেই রাজনৈতিক দলগুলো সেভাবে তৈরি হতে পেরেছে। হ্যাঁ, এই লাস্ট প্রশ্ন যেটা করেছেন, দেবাশিস বাবু যেটা করেছেন, আমিও এতকাল যে প্রশ্নগুলো আসতো যে একটা বোধহয় সেটিং এর তত্ত্ব আছে, এবারে দেখুন আমারও দীর্ঘদিনের একটা মনে হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর যে নির্বাচনী যে বক্তৃতা, নির্বাচনী বলছে কিনা জানি না, ব্রিগেডে যে সমানা কথা বলছেন, হ্যাঁ, যে ঝাঁচটা ছিল, সেই ঝাঁচটার মধ্যে কিন্তু পরিষ্কার একটা কিন্তু বার্তা রয়ে গেছে। উনি কিন্তু এই চুন চুন করে দেখলেন, মানে মানে জেলে পাঠানো হবে, এই শব্দটা বালাকুটের করে ব্যবহার করেছিলেন, আমরা জানি কি হয়েছে। সুতরাং এইগুলো হচ্ছে যে সে বদলা নেবার একটা জায়গায় মানসিকতা, বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে প্রেজেন্ট করেছে, এবং যেভাবে যে 1 সেকেন্ডে দেখে নেবে কোন কমিউনিটি, সেটা যেভাবে উল্লেখ করে, অন্য সময় হলে ইগনোর করে যেতে, কিন্তু এগুলো কিন্তু ইগনোর করেননি, পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছেন যে আমরা একটা
প্রবল প্রতিপক্ষ। এটা কিন্তু আওয়াজ কিন্তু পরিষ্কার। আমার যেটা মনে হয়েছে প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত স্পষ্ট, এবং সেই বডি ল্যাঙ্গুয়েজ থেকে যদি কোনোভাবে বিচ্যুত হন, এটা ওনার পরাজয়, ওনার দলের পরাজয়। আমার মনে হয় না যে সেই জায়গায় তারা দাঁড়িয়ে আছে, এবং দলও তো উঠেছে। এতকাল তো দেখা যাচ্ছিল দল হয়তো পারবে কিনা কে জানে, এখন দল অনেকটাই তৈরি হয়ে গেছে। তারা কতদিন সরকার চালাবে সেটা ভবিষ্যতেই বলবে, কিন্তু দল আজকে টক্কর দেওয়ার জায়গায় তৈরি হয়েছে। এবং 2011তেও বিজেপি আলাদা দাঁড়িয়েছিল। 2011তেও যে তৃণমূল বিরোধী যে সমাবেশ ঘটেছিল তাতে বিজেপি ছিল না একসঙ্গে। সুতরাং বিজেপি মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গের অন্য মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো থেকে তারা সম্পূর্ণ আলাদাভাবেই রচ্ছে। এক ধরনের পলিটিক্যাল আনটাচেবিলিটি বিজেপির সঙ্গে ছিল। সেই আনটাচেবিলিটিই তাদের কিন্তু সাহায্য করেছে। আপনি যদি কাউকে আনটাচেবল করে দেন এবং যদি বলার চেষ্টা করেন যে না এরা যেটা বলছে সঠিক নয়, তখন মানুষ ভাবতে পারে সত্যি কি তাই, ওরা যেটা বলছে কোথায় কোথায় গলদ আছে। এই ভাবনাটাই কিন্তু অনেক সময় তাদের এগিয়ে যাওয়ার একটা সোপান হয়ে যায়। তো যাই হোক, একটা কথাই খালি বলবো যে প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে এতটাই স্পষ্ট লেগেছে। প্রধানমন্ত্রী কি করবেন? প্রধানমন্ত্রী কিসের ব্যাপার? প্রধানমন্ত্রী কি এমন বক্তব্য যার আমার শুধু একটাই বক্তব্য, দেখুন আমি আবার আপনাকে বলছি, সেটা হচ্ছে যে যখন মুখ্যমন্ত্রী ওই একটা সম্প্রদায় নিয়ে কথা বলেছিল, আমরা সবাই রেড়ে করেছিলাম, আমরা অনেক সমালোচনা করেছিলাম, কিন্তু ঠিক একইভাবে যখন প্রধানমন্ত্রী সেটা নিয়ে বলছেন তখন কিন্তু আপনারা বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম হচ্ছে। কিন্তু দুটো তো একই রকম হতে পারে না। প্রধানমন্ত্রী তো আমাদের একটা সম্মানীয় জায়গা, সেটা তো কোনো গুন্ডারাজ নয় যে এসে আমি উস্কে দিলাম মানুষকে। প্রধানমন্ত্রীকে তো আগে এটা প্রমাণ করতে হবে যে সমস্ত জায়গায় আজকে বিজেপি সরকার আছে বা কেন্দ্রে, আজকে তো আনএমপ্লয়মেন্ট ব্রিটিশ আমলের থেকে বেশি হয়ে গেছে। তাহলে মাধ্যমিক ফেল করা ছাত্র সে যদি আজকে সেই প্রশ্নগুলো উত্তর দিতে না পারে, সে এসে যদি পশ্চিমবঙ্গের মানুষকে মোটিভেট করার চেষ্টা করে, এবং ঠিক একই ঢঙে যদি আমি মমতা ব্যানার্জিকে ক্রিটিসাইজ করি, তাহলে আমি প্রধানমন্ত্রীকে ক্রিটিসাইজ করব না কেন? কারণ উনিও একটা পার্টিকুলার সম্প্রদায় নিয়ে কথা বলেছেন, উনি আর একটা সম্প্রদায় নিয়ে কথা বলেছেন। আমরা তো বলবো আমাদের পশ্চিমবঙ্গ তো দুই ধর্মের মিলনের জায়গা। আমাদের এখানে তো আমরা একই বৃন্তে দুটো কুসুমের কথা বলেছি, সেখানে আপনারা বা কেউ এই ভাগাভাগি করলে আমরা সেটাকে মানবো কেন? সেই জন্যই তো আমাদেরকে একটু নিরপেক্ষভাবে ভাবতে হবে, আমাদের বারবার ভাবতে হবে যে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে যেন আর মানুষকে না ফেলা হয় বা মানুষ না পড়ে। ঠিক 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 নামতে দেখবে না, তাই সাধারণ মানুষ বিশ্বাস করবে না সিপিএম কে। কারণ সিপিএম পরিষ্কার ভাবে তৃণমূলের বি টিম, সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। এবং ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশের সাথে কাজ করছে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটি মানুষ পায়, কোন রকম ভাবে কোনো ডিভিশন নেই, এটাই হচ্ছে বিষয়। এবং ভারতীয় জনতা পার্টিতে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছে, এবং প্রচুর সম্প্রদায় মানে সংখ্যালঘু মানুষ সেই জায়গায় এসেছে। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে ভাবে, পার্টিকুলারলি তৃণমূলের লোকেরা একটা ধর্মের মানুষদের বেশি প্রায়োরিটি দেয়, এবং সিপিএম সেটাকে এস্টাবলিশমেন্ট করে। সিপিএম তো পুরোপুরি তৃণমূলের ভিকটিম হিসেবে কাজ করছে। না, আমি শুধু এটাই বলবো যে পশ্চিমবঙ্গের পরিবেশ কলুষিত হয়ে গেছে। একদিকে দুর্নীতি, ধর্ষণ, চাকরি চুরি ইত্যাদি ইত্যাদি, এবং আরেকদিকে ধর্মের সুরসুরি। পশ্চিমবঙ্গ মানুষকে এর থেকে মুক্তি পেতে হবে, পশ্চিমবঙ্গ মানুষকে এর বিকল্প খুঁজতে হবে, এবং ভোটাধিকার প্রয়োগের সময় এগুলো সমস্ত মাথায় রেখে ভোট দিতে হবে। এটুকুই আমার বক্তব্য। বেশ, বিশ্বাস করি মানুষ কাকে চাইছেন এবং মানুষ কাকে আগামী 5 বছরের জন্য নির্বাচিত করবেন। আমরা অপেক্ষায় থাকবো, আর প্রত্যেক দিন আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণ আলোচনা থাকবে আমাদের এই প্রস্তুতির টেবিলে। আজকে